আবারও এডেন উপসাগরে ভয়াবহ হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে রাশিয়ার গুরুত্বপূর্ণ তেল ডিপোতে ইউক্রেনের হামলা। এবার আসাদের পতনের পর সিরিয়ায় 5 শতাধিক হামলা ইসরায়েলের। এদিকে গাজা জুড়ে ইসরায়েলের অবিরাম হামলা, একদিনে নিহত অন্তত 66 জন। আরো জানিয়ে দিব, এবার পদত্যাগের বদলে লড়াইয়ের ঘোষণা দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের। এদিকে ইরানের পক্ষে গুপ্তচর বৃত্তি করছিলেন ইসরায়েলি ইহুদিরা, গ্রেপ্তার অন্তত 30 জন। এবার রাশিয়ার চেয়ে 7 গুণ বেশি প্রতিরক্ষা বাজেট ঘোষণা যুক্তরাষ্ট্রের। এবং সর্বশেষে জানিয়ে দিব, এদিকে ইরানের সঙ্গে যে কোনো কিছু ঘটতে পারে, হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আবারও এডেন উপসাগরে ভয়াবহ হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, এডেন উপসাগরে হুতি বিদ্রোহীদের চালানো হামলা সফলভাবে প্রতিহত করেছে তারা। হুতিরা ইয়েমেন থেকে ড্রোন ও ক্রুজ মিসাইল ব্যবহার করে 3টি জাহাজে এই হামলা চালায়। মার্কিন সেন্ট্রাল কমান্ডো জানায়, ইউএসএস স্টকডেল ও ইউএসএস ওকেন নামে 2টি ডেস্ট্রয়ার এই হামলা প্রতিহত করে। হামলার সময় জাহাজগুলো জিবুতির দিকে যাচ্ছিল। স্যান্ডকমের বিবৃতিতে বলা হয়, এই বেপরোয়া হামলায় কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানি হয়নি। গত কয়েক মাস ধরে হুতি বিদ্রোহীরা রেড সি ও গালফ অফ এডেনে বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে আসছে। তাদের দাবি, এসব হামলার মাধ্যমে গাজায় ইসরায়েলি যুদ্ধ বন্ধের চাপ প্রয়োগ করা হচ্ছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র এই হামলাগুলোকে বাণিজ্য ও মুক্ত নৌ চলাচলের জন্য বড় ধরনের হুমকি হিসেবে চিত্রিত করেছে। সেন্টকম জানায়, এ ধরনের হামলা প্রতিহত করা আমাদের আঞ্চলিক অংশীদার, আন্তর্জাতিক শিপিং এবং মার্কিন কর্মীদের সুরক্ষা নিশ্চিত করার প্রতিশ্রুতির প্রতিফলন। হুতিদের হামলা প্রতিহত করতে মার্কিন নৌবাহিনীর একটি হেলিকপ্টার ও ফ্রান্সের বিমান বাহিনীর একটি এয়ারক্রাফট সহায়তা করে। তারা 4টি ড্রোন এবং একটি মিসাইল ধ্বংস করতে সক্ষম হয়। 2023 সালের নভেম্বর থেকে 2024 সালে জানুয়ারির মধ্যে হুতিরা 27টি হামলা চালিয়েছে বলে মার্কিন সামরিক বাহিনী জানায়। এছাড়া হুতিরা সম্প্রতি মধ্য ইসরায়েলে একটি ড্রোন হামলার দায় স্বীকার করেছে। এদিকে রাশিয়ার গুরুত্বপূর্ণ তেল ডিপোতে ইউক্রেনের হামলা। রাশিয়ার পশ্চিম অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ তেলের ডিপোতে হামলা চালিয়েছে ইউক্রেন। ড্রোন দিয়ে চালানো হামলায় ডিপোতে ব্যাপক আগুন ছড়িয়ে পড়ে। ইউক্রেনের সামরিক বাহিনী স্থানীয় সময় জানিয়েছে, তারা রাশিয়ার যে ডিপোতে হামলা চালিয়েছে তা সামরিক সরবরাহের জন্য একটি গুরুত্বপূর্ণ পাইপলাইন। এখান থেকে বাহিনীকে জ্বালানি সরবরাহ করা হয়। সেনাবাহিনীর জেনারেল স্টাফ জানিয়েছেন, রাতভর হামলার কারণে রাশিয়ার বায়ানস্ক অঞ্চলের ওই কারাগারে ব্যাপক অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়ে। টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা ফুটেজে দেখা গেছে, লক্ষ্যবস্তু স্থানের কাছে আকাশে বিশাল আগুনের শিখা উঠছে। ইউক্রেনের নিউজ সাইট প্রাভাদাও আগুনের একটি ছবি প্রকাশ করেছে। ব্রায়ানস্কের গভর্নর আলেকজান্ডার বোগোমজ ড্রোন হামলার পর একটি উৎপাদন কেন্দ্রে আগুন লাগার কথা স্বীকার করেন, তবে তা নিভিয়ে ফেলা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। টেলিগ্রাম পোস্টে তিনি বলেন, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। অপারেশনাল এবং জরুরি পরিষেবাগুলো ঘটনাস্থলে কাজ করছে। সোভিয়েত নির্মিত দ্রুজবা তেল পাইপলাইনের মাধ্যমে পশ্চিমা সাইবেরিয়া এবং কাস্পিয়ান সাগরের ক্ষেত্রগুলো থেকে ইউরোপের বাজারগুলোতে তেল সরবরাহ করে রাশিয়া। ব্রায়ানস্ক অঞ্চলের মধ্য দিয়ে পাইপলাইনটি বাল্টিক সাগর পর্যন্ত বিস্তৃত। এবার আসাদের পতনের পর সিরিয়ায় 5 শতাধিক হামলা ইসরায়েলের। সিরিয়ার সামরিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। বাশার আল আসাদের পতনের পর এখন পর্যন্ত তারা সিরিয়ায় 5 শতাধিক হামলা চালিয়েছে। যুক্তরাজ্য ভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ তথ্য দিয়েছে বলে আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়। সিরিয়ান অবজারভেটরি জানিয়েছে, ইসরায়েল সবশেষ লাতাকিয়া ও তারতাসের একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। তারতাসে অস্ত্রের একাধিক গুদামে হামলা হয়েছে। এর মধ্যে উৎক্ষেপণের জন্য রাখা ক্ষেপণাস্ত্র ছিল। হামলায় বিস্ফোরণ ঘটে। এছাড়া তারতাসে আকাশ প্রতিরক্ষা স্থাপনা ও রাডার ব্যবস্থায় হামলা চালিয়েছে ইসরায়েল। সিরিয়ার অন্যত্র হামলা চালানো হয়েছে। এর মধ্যে রয়েছে লাতাকিয়া রাডার স্থাপনা, দেওর আজরের সেনা ক্যাম্প ও সামরিক বিমানবন্দর। বিদ্রোহী গোষ্ঠীগুলোর মাত্র 12 দিনের ঝটিকা আক্রমণে গত রোববার সিরিয়ার স্বৈরশাসক বাশার আল আসাদের পতন হয়। তিনি সিরিয়া থেকে পালিয়ে রাশিয়ায় আশ্রয় নিয়েছেন। বাশার আল আসাদের পতনের পর সিরিয়ায় হামলা জোরদার করে ইসরায়েল। এদিকে গাজা জুড়ে ইসরায়েলের অবিরাম হামলা, একদিনে নিহত অন্তত 66 জন।
ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস নিয়ন্ত্রিত গাজার এক পোস্ট অফিসে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত ৩০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে, আহত হয়েছে আরো ৫০ জন। এ নিয়ে বৃহস্পতিবার গাজায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছে মোট ৬৬ জন। খবর রয়টার্সের। রয়টার্স বলছে, পোস্ট অফিসটিতে ফিলিস্তিনের বাস্তুচ্যুতরা আশ্রয় নিয়েছিল, সেখানেই হামলা চালায় ইসরায়েলি বাহিনী। চিকিৎসকরা রয়টার্সকে বলেছেন, ১৪ মাসে চলমান এই যুদ্ধ এখনো বন্ধের কোনো লক্ষণ নেই। নুসেরাত ক্যাম্পের ডাকঘর স্থাপনায় ইসরায়েলি বাহিনীর চালানো হামলায় আশেপাশের বেশ কয়েকটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এই হামলা নিয়ে মুখ খোলেনি ইসরায়েলি বাহিনী। এছাড়া রয়টার্স জানিয়েছে, বৃহস্পতিবার সকালের দিকে গাজার দক্ষিণ অঞ্চলে ২বার হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ১৭ জন নিহত হয়েছে। ইসরায়েলি বাহিনী এক বিবৃতিতে বলেছে, মানবিক সহায়তা নিরাপদে পৌঁছে দিতে এই হামলা চালানো হয়েছে। ইসরায়েলের অভিযোগ, হামাসের সদস্যরা গাজায় বেসামরিকদের জন্য পাঠানো ত্রাণ সরবরাহে বাধা দেওয়ার পরিকল্পনা করছিল। বিবৃতিতে আর বলা হয়েছে, সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে যেতে হামাস সদস্যদের ত্রাণ হাইজ্যাক করার পরিকল্পনা ছিল। তবে হামাসের সূত্র জানিয়েছে, সশস্ত্র গ্যাং বারবার ত্রাণের ট্রাক ছিনতাই করেছে এবং তা রুখে দিতে হামাস ট্যাঙ্ক ফোর্স গঠন করেছে। এবার পদত্যাগের বদলে লড়াইয়ের ঘোষণা দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইউল সামরিক আইন জারির পক্ষে তার অবস্থান পুনর্ব্যক্ত করেছেন এবং জানিয়েছেন, দেশটির গণতন্ত্র রক্ষার স্বার্থে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। অভিশংসন প্রচেষ্টার মধ্যেও তিনি পদত্যাগ করবেন না বলে জানিয়েছেন, বরং শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। বৃহস্পতিবার এক টেলিভিশন ভাষণে ইউন সুক ইউল বলেন, আমাকে অভিশংসন করা হোক বা তদন্ত করা হোক, আমি দৃঢ় অবস্থানে থাকব এবং শেষ পর্যন্ত লড়াই করব। সামরিক আইন জারির পর থেকেই বিরোধী দল প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিশংসনের উদ্যোগ নিয়েছে। আগামী শনিবার পার্লামেন্টে নতুন অভিশংসন প্রস্তাব উত্থাপন করার পরিকল্পনা রয়েছে। তবে চ্যালেঞ্জ শুধু বিরোধী দল থেকে আসছে না। প্রেসিডেন্টের নিজ দলের কিছু আইন প্রণেতাও অভিশংসন প্রস্তাবকে সমর্থন করছেন। ক্ষমতাসীন পিপল পাওয়ার পার্টির প্রতিনিধি কিম জায়ে সিও প্রকাশ্যে প্রেসিডেন্টের অভিশংসনের পক্ষে অবস্থান নিয়েছেন এবং পুরো দলকে এই উদ্যোগে সমর্থন করার আহ্বান জানিয়েছেন। এদিকে ইরানের পক্ষে গুপ্তচর বৃত্তি করছিলেন ইসরায়েলি ইহুদিরা, গ্রেপ্তার অন্তত ৩০ জন। ইরানের পক্ষে গুপ্তচর বৃত্তির অভিযোগে প্রায় ৩০ জন নাগরিককে গ্রেপ্তার করেছে ইসরায়েল। তাদের মধ্যে প্রায় সবাই ইহুদি। ৯টি গোপন কক্ষ থেকে তাদের গ্রেপ্তারের ঘটনাটি দেশটিতে নতুন উদ্বেগ সৃষ্টি করেছে। এটিকে চিরশত্রু ইসরায়েলে কয়েক দশকের মধ্যে ইরানের সবচেয়ে বড় গোয়েন্দা প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে। ৪টি ইসরায়েলি নিরাপত্তা সূত্র রয়টার্সকে এ তথ্য জানিয়েছে। তারা জানিয়েছেন, ৩০ জনই ইসরায়েলের নাগরিক। ইসরায়েলি নিরাপত্তা বাহিনী শিনবেট জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের লক্ষ্যগুলোর মধ্যে অন্যতম ছিল একজন ইসরায়েলি পরমাণু বিজ্ঞানী সহ সাবেক সামরিক কর্মকর্তাদের হত্যা, আর একটি দল সামরিক ঘাঁটি ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সম্পর্কে তথ্য সংগ্রহ করছিল। ৪ জন সাবেক সামরিক ও নিরাপত্তা কর্মকর্তা রয়টার্সকে জানান, গত ২ বছর ধরে সাধারণ ইসরায়েলিদের অর্থের বিনিময়ে গোয়েন্দা তথ্য সংগ্রহ ও হামলা চালানোর জন্য ইরানি গোয়েন্দারা বারবার চেষ্টা করে যাচ্ছে। এমন পরিস্থিতির মধ্যে নতুন করে তাদের গ্রেপ্তার করা হলো। এবার রাশিয়ার চেয়ে ৭ গুণ বেশি প্রতিরক্ষা বাজেট ঘোষণা যুক্তরাষ্ট্রের। মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদ ২০২৫ অর্থ বছরের জন্য $৮৮৪ বিলিয়ন প্রতিরক্ষা বাজেট অনুমোদন করেছে। বাজেটটি আগের অর্থ বছরের চেয়ে ১% বেশি। এটি সম্প্রতি রাশিয়া ঘোষিত ১২৬ বিলিয়ন সামরিক বাজেটের তুলনায় ৭ গুণের বেশি। আগামী সপ্তাহে সিনেট বাজেট অনুমোদন করবে বলে মনে করা হচ্ছে। নথি সই করার জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে যাবে। এর আগে কংগ্রেস বাজেটের বিশদ আলোচনার জন্য উভয় কক্ষ থেকে একটি কমিশন গঠন করে। উভয় চেম্বারে সম্মত হওয়া খসড়াগুলো সাধারণত খুব অল্প সময়ের মধ্যে অনুমোদিত হয়। এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্প্রতি তার দেশে রেকর্ড পরিমাণ প্রতিরক্ষা বাজেট অনুমোদন করেছেন। ইউক্রেন যুদ্ধ প্রায় ৩ বছর পর সরকারের মোট ব্যয়ের ১/৩ এই বাজেট গত ৩রা ডিসেম্বর অনুমোদন দেওয়া হয়। বাজেটে জাতীয় প্রতিরক্ষার জন্য প্রায় $১২৬ বিলিয়ন বরাদ্দ করা হয়েছে। এই বাজেট আগের সর্বোচ্চ রেকর্ডের চেয়ে প্রায় $২৮ বিলিয়ন বেশি। এদিকে ইরানের সঙ্গে যে কোনো কিছু ঘটতে পারে, ট্রাম্পের হুঁশিয়ারি। মধ্যপ্রাচ্য জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সিরিয়ার আসাদ সরকারের পতনের পর দেশটিতে অন্তত ৫০০টি হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। আসাদকে ক্ষমতাচ্যুত করার জন্য ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে দায়ী করছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রশ্ন করা হয়েছে যে তার দ্বিতীয় মেয়াদে ইরানের সঙ্গে যুদ্ধ বেঁধে যেতে পারে কিনা। এর জবাবে ট্রাম্প বলেছেন, যে কোনো কিছু ঘটতে পারে। টাইমকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, যে কোনো কিছু ঘটতে পারে, যে কোনো কিছু ঘটতে পারে। এখন অত্যন্ত অস্থির পরিস্থিতি। এর আগে ইরানকে কড়া ভাষায় হুঁশিয়ারি বার্তা দিয়েছেন ট্রাম্প। মার্কিন সরকারের তথ্য অনুযায়ী
ট্রাম্পকে গুপ্ত হত্যার চেষ্টা চালিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস। তবে যুক্তরাষ্ট্রের এই অভিযোগ অস্বীকার করেছে ইরান। ট্রাম্পের প্রথম মেয়াদে তার নির্দেশে 2020 সালে ইরানের শীর্ষ মিলিটারি কমান্ডার কাসেম সুলাইমানিকে বিমান হামলায় হত্যা করা হয়েছিল। এছাড়া ইরানের উপর একাধিক নিষেধাজ্ঞাও আরোপ করা হয়।